স্ট্রোক পুনর্বাসনের ক্ষেত্রে আপনার কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনাকে। সেই লক্ষ্যগুলোর মধ্যে কিছু কমন ম্যাটার আছে, সেটা হচ্ছে যে আপনি যদি টোটাল বিষয়টাকে দুটো ভাগে ভাগ করেন, তার মধ্যে হচ্ছে আপনার একটা হলো পেশেন্টের ইমপ্রুভমেন্ট, আর একটা হচ্ছে সেফটি। ইমপ্রুভমেন্ট এবং সেফটি দুটোই। দেখা গেল যে আপনি কাজ করতে গিয়ে যদি কাজটা স্কিলফুল না হয়, স্ট্রোক রোগীদের তো যে সাইড উইক থাকে, মানে প্যারালাইজ থাকে, সে সাইডে জয়েন্টগুলো খুবই উইক থাকে। শোল্ডার দেখা গেল যে আপনি সাবলাইজেশন করে দিলেন, ঠিক আছে, বা এটা আর কি যে বলেন না শোল্ডার নেমে গেছে অনেকে বলেন না, এটা অ্যাকচুয়ালি অনেকটা ডিপেন্ড করে ব্যাড হ্যান্ডলিং এর উপর। টোটালটাই ডিপেন্ড করে ব্যাড হ্যান্ডলিং এর উপর। এই ব্যাড হ্যান্ডলিং হতে পারে আপনার যে কাজ করছে তার উপরে, অথবা তার যে কেয়ারার তাদের উপরে, ঠিক আছে। তার ঠিক মতো যদি তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া বা হ্যান্ডলিং না করতে পারে, শোল্ডার বেশি প্রেশার পড়ে এটা হতে পারে, ঠিক আছে। দ্যাট ইজ পার্ট অফ সেফটি। আরেকটা সেফটি হতে পারে যে কাজ করার সময় যদি সে পড়ে যায় বা মনে করেন যে আঘাতপ্রাপ্ত হয়, ঠিক আছে, এগুলো সেফটির অংশ। আচ্ছা, তো ইমপ্রুভমেন্টের মধ্যে কি থাকবে? মুভমেন্ট, ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন। মুভমেন্ট তো আমরা বুঝতে পারছি যে এটা যেহেতু একটা সাইড প্যারালাইজ থাকে, জয়েন্টগুলোতে প্লে করতে পারে, জয়েন্টগুলোতে মুভ করতে পারে। ব্যালেন্সটা যেহেতু সে আসলে দাঁড়াতেই পারছে না বা স্টেপ ফেলতেই পারছে না, সে যাতে ঠিকমতো দাঁড়াতে পারে, ঠিকমতো স্টেপ ফেলতে পারে, একটু হাঁটতে পারে, হাঁটাটা যেন সুন্দর হয়। এবং কোঅর্ডিনেশনটা হলো যে সে যে কাজগুলো করছে, সাপোজ একটা শার্ট করতে যাচ্ছে, শার্টটা যেন সুন্দর করে পড়তে পারে, ঠিক আছে, মানে সিস্টেমেটিক একটা নর্মাল মানুষ যেভাবে পড়ে, বা যখন হাঁটছে তখন হাঁটাটা যেন সুন্দর হয়, একদম নর্মাল মানুষ যেভাবে হাঁটে সেভাবে। বাট আমাদের মানে উদ্দেশ্য সেটা, আমাদের টার্গেট থাকবে সেই দিকে যতটুকু আমরা অ্যাচিভ করে নিতে পারি ওই রোগীর জন্য, ঠিক আছে। আচ্ছা, ফাইন। তারপরে এখন বেসিক যে ফিজিওথেরাপি অ্যাপ্রোচ আছে তার মধ্যে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে যে বেড পজিশনিং, মোবিলিটি। প্রথমে একটা স্ট্রোক রোগী প্রথমে কিন্তু বেড়ে থাকে, ঠিক আছে। আপনি একবারে প্রাইমারি স্টেজে যদি একটা স্ট্রোক রোগী দেখেন, সে কিন্তু বেড়েই শুরু থাকে। বেডের পজিশনিংটা যেন তার ভালো হয়। পজিশনিং বলতে কি থাকবে এখানে? এমন পজিশনিং যেখানে সে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক নিতে পারে, ঠিক আছে, মানে কোনো বাধাগ্রস্ত ছাড়াই নিতে পারে। তার দেখা গেল যে সে এমনভাবে শুয়ে আছে, তার শ্বাসনালীটা মনে হচ্ছে যে একটু প্রেশার পড়ে আছে, ঠিক আছে, সেটা সঠিক হবে না। সেটা সুন্দর করে ব্রিদিং নিতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে পারে, সেটা একটা বিষয়। বেড পজিশনিং। আবার দেখা যাচ্ছে যে পজিশনের আরও কিছু বিষয় আছে, যেমন শোল্ডার একটা এখানে বড় বিষয়। শোল্ডারটা যেহেতু যে সাইডটা দুর্বল, সেই সাইডটার যদি অনেক প্রেশার থাকে তখন একটা প্রবলেম, বা শোল্ডারটা যদি ঠিকমতো অবস্থানে না থাকে, সেটাও শোল্ডারের উপর অতিরিক্ত চাপ পড়ে শোল্ডার ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে শোল্ডারটাকে সুন্দরভাবে একটা পজিশনিং করে এগুলো মার্ক করে রাখেন, হ্যাঁ, লিখে রাখেন শোল্ডার পজিশনিং প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এগুলো মার্ক করে রাখলে তখন মনে থাকবে, না আমরা ভুলে যাবো। অবশ্যই শোল্ডার পজিশনিং ইম্পর্টেন্ট এখানে। আপনার বালিশগুলোর সেট আপ কীভাবে দিবেন, ঠিক আছে, এবং তার জন্য যেটা আরামদায়ক হয়, দ্যাট ইজ পার্ট অফ পজিশনিং, কমফোর্টেবল, ঠিক আছে। আপনি দেখেন যে আমরা সব পজিশনে শুয়ে কিন্তু আরাম পাই না, তাই না? সো ওই পেশেন্টের ক্ষেত্রেও সে কীভাবে আরাম পাবে বা তার জন্য কমফোর্ট এনশিওর হবে সেটা খেয়াল রাখবেন। দেন মোবিলিটির মধ্যে তার যে মুভমেন্টগুলো আছে সেগুলো ইনিশিয়েট করতে হবে, প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট এগুলো প্র্যাকটিস করা হবে। তারপর রেঞ্জ অফ মোশন। আবার মোবিলিটির মধ্যে আরও একটু আছে, সেটা হলো যে
আর সে যে একদম শুয়ে আছে, এটা তো একবার একটা স্ট্যাটিক পজিশন, তাই না? তাকে কি করতে হবে, একটু হাফ সিটিং এ বসানো। মানে আপনি মনে করেন যদি তার বেড থাকে, বেড হয়, বেডটাকে আপনি হাফ করে বসালেন। এখন তো মোবাইল বেড থাকে, তাই না? বসালেন, অথবা বালিশের সাপোর্ট টাপোর্ট দিয়ে বসালেন, অথবা পাটাকে ঝুলিয়ে একটু সাপোর্ট দিয়ে বসানোর চেষ্টা করলেন, ঠিক আছে? এগুলো টেকনিক আছে, এগুলো এগুলো পার্ট অফ মোবিলিটি, ঠিক আছে? মোবিলিটি, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। রেঞ্জ অফ মোশন বলতে এখানে জয়েন্টকে এখানে আসবে, প্রত্যেকটা জয়েন্টের সিস্টেমেটিক্যালি এক্সারসাইজগুলো করে দিতে হবে, ঠিক আছে? এখানে আপনাকে খেয়াল রাখতে হবে রেঞ্জ অফ মোশন। হ্যাঁ, সব প্রত্যেকটা জয়েন্টের রেঞ্জ অফ মোশন আপনাকে একটু মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে হ্যাঁ, শোল্ডারের রেঞ্জ কত ডিগ্রি, এলবো রেঞ্জ কত ডিগ্রি, তাহলে আপনি ওই লেভেল অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আর যদি সেই ডিগ্রির সম্বন্ধে আইডিয়া না থাকে, আপনি তো আসলে ইচ্ছা মতোই কাজ চালাবেন, সেটা আমাদের দেশে হবে, কিন্তু আমাদের দেশে হবে, কিন্তু সব অন্য দেশে হবে না, যে উন্নত দেশে সেগুলো হবে না। আচ্ছা, সিটিং ট্রাঙ্ক কন্ট্রোল। সিটিং ট্রাঙ্ক কন্ট্রোল, সিটিং ট্রাঙ্ক কন্ট্রোল বলতে মনে করেন যে এই ধরনের রোগীরা কি হয়, যেদিকে দুর্বল থেকে সেদিকে পড়ে যেতে চায়, তাই না? হ্যাঁ, আপনি বসাবেন, যেদিকে দুর্বল যেদিকে প্যারালাইজ সেদিকে ঠাস করে পড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সো তাকে আপনি বসানোর চেষ্টা করবেন, পা ঝুলিয়ে বা পায়ের নিচে একটা সাপোর্ট দিয়ে। সেই সাপোর্ট হতে পারে একটা ওই যে আপনার প্লাস্টিকের টিউব হতে পারে, বা লাইক দিস কিছু একটা হতে পারে, যেটাতে পা দেওয়া যায়। এবং ট্রাঙ্ক কন্ট্রোল বলতে সেটা পড়ে না যায়, হ্যাঁ, বালিশ দিয়ে সাপোর্ট দেওয়া, অথবা তাকে অ্যারাউজ করা, তাকে স্টিমুলেট দেওয়া, স্টিমুলেট করা যে সোজা হয়ে বসেন না, যাতে এদের মধ্যে অনেক সময় একটু ড্রাউজি ভাব থাকে, হ্যাঁ, মানে অচেতন ভাব থাকে। অচেতন অবস্থাটা কাটিয়ে তার সাথে কমিউনিকেট করা, এবং যতদূর সম্ভব স্ট্রেট মোশন প্র্যাকটিস করা। দিস ইজ দ্য ট্রাঙ্ক কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফার বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করানো। ট্রান্সফারটা আসলে ট্রান্সফারটা একটু অ্যাডভান্স টাইপের আর কি, যে যখন সে বসতে পারবে তখন ট্রান্সফার ব্যাপারটা আসবে, ঠিক আছে? হ্যাঁ, দেখা গেল যে সে বেডের এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হবে, হ্যাঁ, বেডে এক জায়গায় বসে আছে আর এক জায়গায় যাবে, সে কীভাবে ট্রান্সফার হবে সে বিষয়গুলো তাকে শিখিয়ে দেওয়া। ট্রান্সফারিং টেকনিক লিখে রাখেন, হ্যাঁ, ট্রান্সফারিং টেকনিক, ঠিক আছে? তারপর লেখেন ট্রাঙ্ক কন্ট্রোল টেকনিক, এগুলো লিখে রাখেন। এগুলো আমাকে একটু মার্ক করে রাখলে পরে আমার একটু মনে করে দিতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে ওয়াকিং টেকনিক। তারপর দেখা গেল যে সে বেডে বসে আছে, বেড থেকে সে একটু আপনি চেয়ার শিফট করতে চান, বা বেড থেকে আপনি একটা হুইল চেয়ারে বসাতে চান। এই যে ট্রান্সফারিংটা, সেটা একটা পারবেন, আপনাকে তার সাথে পার্টিসিপেট করতে হবে, তাই না? কোঅপারেট করতে হবে। সো দিস আর দ্য প্রসিডিউর, যে কীভাবে সম্ভব। ওয়াকিংটাও সে তো মনে করেন যে একা হেঁটে যেতে পারবে না, আপনাকে তাকে প্রথমে হাঁটা শেখাতে হবে, হ্যাঁ, একটা পা দুটো পা এগিয়ে হাঁটা শেখাতে হবে। সেটা কীভাবে সম্ভব হবে, সেই বিষয়টা জানতে হবে এবং সেটা প্র্যাকটিস করতে হবে। স্টেয়ার ক্লাইম্বিং বলতে সিঁড়ি ওঠানামা। সিঁড়ি ওঠানামাটা একটা ভালো প্র্যাকটিস তার কনফিডেন্স ডেভেলপমেন্টের জন্য এবং তার পায়ের অ্যাডভান্সমেন্টের জন্য, ঠিক আছে? এটা আপনার এই স্টেয়ার ক্লাইম্বিংটা ইজ ইম্পর্টেন্ট। তাহলে কি কি আছে এখানে? বেড পজিশনিং, মোবিলিটি, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, সিটিং, ট্রাঙ্ক কন্ট্রোল, ট্রান্সফার, ওয়াকিং, স্টেয়ার ক্লাইম্বিং। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, একটা স্ট্রোক রোগী বা একটা নিউরোলজিক্যাল কন্ডিশনের রোগী আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। জাস্ট এই কটা পয়েন্ট যদি খেয়াল করেন, হ্যাঁ, অবশ্যই আপনার এগুলো একটা কোর পার্ট, হ্যাঁ, এই যে এগুলো একটা কোর পার্ট, এগুলো হ্যান্ডেল করতে পারলেই একটা রোগীর জন্য অনেকটা উপকার হবে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রেডমিল ট্রেনিং উইথ বডি ওয়েট সাপোর্ট। আপনি এখানে দেখেন এই ধরনের প্রসেস আমাদের দেশে নাই, বাট এই ছবিটা আমার মনে হচ্ছে বেশ আগের ছবি। তো এটা একটা সিস্টেম, যে সিস্টেমে আপনার ট্রেডমিলটা চলছে। আমাদের ট্রেডমিল জানেন, তাই না? হাঁটি ট্রেডমিল, অনেকটা হাঁটি, কিন্তু মোটরাইজ ট্রেডমিল আছে যেটা অটোমেটিক চলে, তার সাথে তার মিলে
চলতে হয় বা দৌড়াতে হয় বা হাঁটতে হয়। তো এটাও একই জিনিস। তো ট্রেডমিলটা এখানে যে ট্রেডমিল, আপনার এই যে ট্রেডমিলে উনি হাঁটছে, তাকে কন্ট্রোল এই সামনে ধরে রাখার একটা প্রসেস আছে। হ্যাঁ, এই দেখেন একটা র্যাকেট, এটা কিন্তু কোন সাইড উইক বলেন তো, দেখা যায় কোন সাইড উইক না, বা এই যে বাসেরটা না মনে হচ্ছে রাইট সাইড উইক। দেখেন লেফট সাইডের গ্রিপিং খুব ভালো, রাইট সাইডের গ্রিপিং কিন্তু উইক, ঠিক আছে। তার উইক হচ্ছে রাইট সাইড। হ্যাঁ, লেফট সাইড উইক গ্রিপিং খুব ভালো আছে, একদম খুব শক্ত করে ধরে আছে। এটাকে তাকে কন্ট্রোল করার জন্য কিন্তু বেল্টের আটকায়, ঠিক আছে, এবং তাকে একটা লেভেলে এনে রেখে দিচ্ছে। এবং সে কি করছে, ওই ট্রেডমিল যে চলছে ওর সাথে তাল মিলায় পাটাকে চালানোর চেষ্টা করছে, ঠিক আছে। দিস ইজ পার্ট অফ প্র্যাকটিস। এগুলো করা যেতে পারে, এগুলো আপনার ডিজিটালাইজ প্রসিডিউর বলেন বা অ্যাডভান্স প্রসিডিউর বলেন, আপনার নন ম্যানুয়াল টেকনিকের মধ্যে এগুলো আসতে পারে। সো এগুলো প্র্যাকটিসের অংশ, এগুলো বেশ ব্যয়বহুল, বাট আমাদের দেশে আমরা এগুলো এখন আমার চোখে পড়ে না এগুলো, ঠিক আছে। রোবোটিক্স বলতে রোবট কি করে, রোবটটা আমাদের কাজকে সহজ করে দেয়, তাই না? হ্যাঁ, রোবট মানে আমাদের প্রতিদিনের যে কাজকর্মগুলো আছে সেগুলো তারা সম্পাদন করতে সাহায্য করে। রোবোটিক্স বলতে এই যে সে যে একটা ফ্রেমের মধ্যে আছে, তাই না? এটা একটা ফ্রেম, এই ফ্রেমটাই একটা রোবট, ঠিক আছে। এই ফ্রেমটা একটা রোবট, তাকে এখানে সেট করে দিচ্ছে, তাকে হাঁটার জন্য সাহায্য করছে, ঠিক আছে। রোবোটিক্স ওয়ার্কিং। অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এর মধ্যে কি কি আছে আপনার? অকুপেশনাল থেরাপি, এর মধ্যে সেলফ কেয়ার মধ্যে কি কি আছে? ড্রেসিং, গ্রুমিং, টয়লেট ইউজ, বাথিং, ইটিং, এগুলো মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেলফ কেয়ারের মধ্যে কি কি আছে? এগুলো সে পারে না, এগুলো সে যাতে পারে, বা এগুলো তার সাথে কমিউনিকেট করতে হবে এবং তাকে এগুলো শেখাতে হবে। ড্রেসিং, গ্রুমিং, টয়লেট, বাথিং, ইটিং, ঠিক আছে। এগুলো জানতেই পারলাম। ড্রেসিং, ড্রেস আপ, জামা কাপড় পরা। গ্রুমিং, সে কীভাবে নিজেকে একটু তাকে গোছাবে আর কি, গোছানো বা সুন্দর দেখানো বা নিজেকে একটু আপডেট করা, এইগুলো বিষয়। আচ্ছা, টয়লেট ইউজ তো বুঝতে পারছি। আর বাথিং হচ্ছে গোসল করা, ইটিং খাওয়া। হ্যাঁ, এগুলো আমাদের প্রত্যেকটা প্রতিদিনের জীবনের সাথে রিলেটেড। হ্যাঁ, এগুলো সে যাতে একজন স্ট্রোক রোগী যাতে পারে, বা সে যাতে এগুলো শিখতে পারে বা এগুলো পারফর্ম করতে পারে, সেই প্র্যাকটিসটা শুরু করতে হবে। হ্যাঁ, অ্যাডাপ্ট অর স্পেশালি ডিজাইন ডিভাইস, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। একজন স্ট্রোক রোগী যদি সারাদিন বিছানায় শুয়ে থাকে, আসলে তার লাইফটা ওখানেই কি হয়ে যাবে, লাইফটা আসলে ওখানেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ তো সেখানে আছে, ওই লাইফটা ওখানে কনফাইন হয়ে যাবে। আসলে দিস ইজ নট লাইফ। এটা উদ্দেশ্য হলো তাকে ইন্ডিপেন্ডেন্ট করা। আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানুয়াল হুইল চেয়ার ব্যবহার করি, কিন্তু উন্নত দেশগুলোতে মোটরাইজ হুইল চেয়ার খুব কমন। মোটরাইজ হুইল চেয়ার, যেমন আপনার ট্রেডমিল মোটরাইজ আছে, হুইল চেয়ার মোটরাইজ আছে। এরা ওই মোটরাইজ হুইল চেয়ারে বসে, হ্যাঁ, মোটরাইজ হুইল চেয়ারে বসে ওই সব জায়গায় ঘুরে বেড়াতে পারে। আপনার শপিং মল কোথায় কি যাবে, অফিস আদালতে দিন, কারণ ওদের সেই অ্যাক্সেসিবিলিটি ম্যাক্সিমাম জায়গায় আছে। যে একটা অফিসে যাবে, একটা রেস্টুরেন্টে যাবে বা একটা শপিং মলে যাবে, তার চলাচলের জায়গা আছে, ঠিক আছে। সো ইট ডাজন্ট ম্যাটার, ফর হিম র্যাম্পের মধ্যে থাকে, রাইট। সো এগুলো আর কি অ্যাডাপ্ট অর স্পেশালি ডিজাইন ডিভাইস, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস নাই এখন। এগুলোর জন্য আসলে এগুলো গভর্নমেন্টের প্ল্যানিং না থাকলে এটা সম্ভব না, ঠিক আছে। এরা বিদ্যুৎ, পানি, গ্যাস এমনিই তো পড়ে আছে, তাই তো ঠিক হচ্ছে না। মানে পড়ে আছে বলতে সেটাই তো উল্টো পাল্টা করে খেয়ে দিচ্ছে। তারা আবার মানুষের জীবনযাপনটাকে এত সহজ করে দিবে,
মানুষ আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছে, যা মনে হচ্ছে। Constraint induced movement therapy, CIMT, principle of forced use, principle of forced use to avoid the learned non-use of the palliative side of stroke patient, mainly for training of upper extremity. আচ্ছা, কনস্ট্রেইন্ট ইনডিউসড মুভমেন্ট থেরাপি, CIMT, এখন এর উদ্দেশ্য হলো, আপনি দেখেন তো ভালো কোনটা খারাপ কোনটা, ভালো পাশ কোনটা খারাপ পাশ কোনটা? এই ডান পাশটা খারাপ, তার ডান পাশটা খারাপ, বাম পাশটা ভালো। বাম পাশ কাটটা দিছে একদম কমপ্লিট, একাতে কাজ করতে পারবে, যাদের কমপ্লিটলি আটকা দিছে, আটকা দিয়ে বাম খারাপ সাইডে কাজ করো, ঠিক আছে? দেখেন সে কার্ড দিয়ে দিছে, সে কার্ডকে আলাদা করার চেষ্টা করছে বা কিছু একটা সে দিছে, একটা টাস্ক দিছে, ঠিক আছে? দিস ইজ দ্য কনস্ট্রেইন্ট ইনডিউসড মুভমেন্ট থেরাপি, CIMT, ঠিক আছে? এর টেকনিক ক্লিয়ার, অর্থাৎ ভালো সাইডটাকে একদম অফ করে দিতে হবে, অফ করে দিয়ে এখন তুমি কাজ করো, ঠিক আছে? Mainly for training of upper extremity, এই কনস্ট্রেইন্ট ইনডিউসড মুভমেন্ট থেরাপি মূলত আপার এক্সট্রিমিটির জন্য প্রযোজ্য হয়, অ্যাপ্লিকেবল। এখন আপনার এক্সারসাইজ থেরাপি কি কি আছে এখানে, কি কি টেকনিক বা কি কি প্রসেস আছে? নিউরো ডেভেলপমেন্টাল টেকনিকস বাই বোবেল, এই বোবেল একটা টেকনিক, বোবেলটা বেশি ইউজ হয় নিউরোলজিক্যাল কেসগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? বোবেল লিখে রাখি, এটার এই বিশাল বিশাল বই আছে, এই বোবেলের উপরেই অনেক মোটামুটি বই আছে। The neurodevelopmental techniques by Bobel stresses exercise that tend to normalize muscle tone and prevent excessive spasticity. Stress exercise, ঠিক আছে? এগুলো একটু নোট করে রাখেন, যে স্ট্রেস এক্সারসাইজ টু নর্মালাইজ মাসল টোন, ঠিক আছে? তো স্পেশাল রিফ্লেক্স ইনহিবিশন, পোস্চারস এন্ড মুভমেন্ট। আপনি দেখবেন যে স্ট্রোক রোগীদের যে শক্ত ভাবটা, তাই না, কিছু কিছু পজিশনে এটা অনেক বেড়ে যায়, ঠিক আছে? আর কিছু কিছু পজিশনে এটা অনেকটা স্বাভাবিক থাকে, ঠিক আছে? কখন বেড়ে যায়? বেড়ে যায় তখন খেয়াল করুন, যখন ওই ব্যক্তিটা উত্তেজিত হয়ে যায় বেশি, তখন কিন্তু বেড়ে যায়, টাইট হয়ে যায় বেশি, ঠিক আছে? অথবা সে যখন একটু বেকায়দায় থাকে, বেকায়দা বলতে সে মানে তার মুভমেন্টে যখন আরাম বোধ না করে বা তার পজিশনে সে যখন আরাম বোধ না করে, হ্যাঁ, সে যখন ইনসিকিউর ফিল করে, তখন কিন্তু এটা শক্ত হয়ে যায়। দ্যাট মিনস এমন কিছু প্র্যাকটিস করানো যাতে তার শরীরটা আপনার একটা অপটিমাম পজিশনে থাকে এবং সে যেন মানে তার মধ্যে যে একটা হাইপার অ্যাক্টিভনেস কাজ করে সেটা যেন সেভাবে ডেভেলপ না করে, তাহলে কিন্তু এই স্পাস্টিসিটির একটা কন্ট্রোল থাকে, ঠিক আছে? Through special reflex inhibition, inhibiting postures and movements. Reflex inhibiting postures, অর্থাৎ this is also position. Posture বলতে আমাদের শরীরের গেট আপ বা আমাদের শরীরের পজিশন বলে, ঠিক আছে? আমাদের শরীরের পজিশন, this is posture. সো কিছু কিছু পোস্টার আছে বা কিছু কিছু পজিশন আছে এই ধরনের রোগীদের জন্য, যেটা তাকে আসলে তাকে তার শরীরটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখা বা মনে করেন যে একটা তার জন্য ফেভারেবল পর্যায়ে রাখার জন্য সাহায্য করে, ঠিক আছে? এটা through special reflex inhibition postures and movement. In beginning spasticity, slow sustained stretching for spastic
মাসেলস, এখানে সব গাইডলাইন দেওয়া আছে। ইন বিগিনিং স্পাস্টিসিটি, মানে আপনাকে এই স্পাস্টিসিটি রোগীদের ক্ষেত্রে মুভমেন্টগুলো স্লো হতে হবে। এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট, এই ধরনের রোগী যদি ফাস্ট মুভমেন্ট করেন মানে স্পাস্টিসিটি বেড়ে যাবে। মুভমেন্ট হতে হবে স্লো, সাস্টেইনড স্ট্রেচিং ফর স্পাস্টিক মাসেলস, সাস্টেইন, ঠিক আছে, স্লো হতে হবে এবং ধীর স্থিরভাবে বিষয়টাকে আপনাকে আগাতে হবে। আচ্ছা, ভাইব্রেশন অফ অ্যান্টাগনিস্ট মাসেলস টু রিডিউস টোন, ভাইব্রেশন অফ অ্যান্টাগনিস্ট মাসেলস টু রিডিউস টোন। না, অ্যান্টাগনিস্ট টোন চিনতে হবে, এই আপনি লিখে রাখেন অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, এখানে কত কিছু জানার আছে। কি আছে? অ্যান্টাগনিস্ট আর অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, অ্যাগনিস্ট, তাই না? অ্যাগনিস্ট। অ্যান্টাগনিস্টটা কোনটাকে বলে? আচ্ছা, অ্যাগনিস্টটাকে চিনতে হবে। অ্যাগনিস্ট হলো যে যে মাসেল ওয়ার্ক করছে, দ্যাট ইজ অ্যাগনিস্ট। অ্যান্টাগনিস্ট তার অপোজিট মাসেল, ঠিক আছে? মাসেলের ধর্ম হলো যখন এক সাইডের মাসেল কাজ করবে অন্য সাইডের মাসেল কাজ করবে, রিল্যাক্স থাকবে, রিল্যাক্স। হ্যাঁ, যেমন বাইসেপস, এটা যখন কাজ করে তখন এর পিছনে ট্রাইসেপস রিল্যাক্স থাকবে, ঠিক আছে? হ্যাঁ, রিল্যাক্স থাকে, বুঝছেন? এটা বলছে যে ভাইব্রেশন অফ অ্যান্টাগনিস্ট মাসেলস, দ্যাট মিন্স এটা যদি ওয়ার্ক করে, দিস ইজ অ্যাগনিস্ট, এটা অ্যান্টাগনিস্ট। এই অ্যান্টাগনিস্ট মাসেলকে ভাইব্রেট করতে হবে। ভাইব্রেট করলে কী হবে, তার যে আপনার টোনটা, যে অর্থাৎ যে স্পাস্টিক যে একটা নেচার আছে ওটা একটু কমতে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা, থ্রো রেসিপ্রোকাল ওইটা ইনহিবিশন, ভাইব্রেট করতে হয়, এটা মেশিন দিয়ে ভাইব্রেট করতে হয়, ওটা মেশিন দিয়ে মেশিনে করতে পারেন, হাতে করতে পারেন, ম্যানুয়াল টেকনিক আছে, মানে শেকিং টেকনিক, ভাইব্রেট টেকনিক।